আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর দিওয়ান ওয়াসিফ জালাল। আমাদের আজকের আয়োজনের বিষয় থাকছে কোষ্ঠকাঠিন্য। প্রথমে জেনে নেওয়া যাক লক্ষণগুলো। ১. শক্ত পায়খানা এবং পায়খানা করার সময় মলদ্বারে ব্যথা অনুভূত হতে পারে। ২. সপ্তাহে ৩ বার বা তার যদি কম বাথরুম হয় বা পায়খানা হয় তাহলে ধরে নিতে হবে যে আপনার কোষ্ঠকাঠিন্য আছে। ৩. পায়খানা করার পরে অনুভূত হয় যে এখনও বোধহয় পুরোপুরি ক্লিয়ার হলো না। ৪. আপনার পেট ভরা ভরা একটা ভাব থাকবে, ক্ষুধা কমে আসবে, পেটে গ্যাস হতে পারে এবং আপনার বমি বমি ভাব হতে পারে। তাছাড়াও আরেকটি লক্ষণ নিয়ে অনেকেই আসেন, তা হচ্ছে পেটে ব্যথা। তো এবার জেনে নেওয়া যাক যে ইমার্জেন্সি বা এই মুহূর্তে কি করা যায় এই কোষ্ঠকাঠিন্যের জন্য বা শক্ত পায়খানা হলে। ইমার্জেন্সিটা কি? যেমন গত ৩ দিন ধরে আপনার কোনো বাথরুম হচ্ছে না বা টয়লেট হচ্ছে না, এটা হতে পারে। নাম্বার 2, যে পায়খানা এতটাই শক্ত যে চেষ্টা করার পরেও বের হচ্ছে না। এবং নাম্বার 3, যে আপনার পায়খানা করতেই আপনি ভয় পাচ্ছেন, যে করতে গেলে যে পায়ুপথ চিরে না যায় বা ছিঁড়ে না যায়। এমত অবস্থায় ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হিসাবে আপনারা কি করতে পারেন, যে গ্লিসারিন সাপোজিটরি পাওয়া যায়, আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন, যে দুটো সাপোজিটরি আপনি পায়ুপথে দিয়ে দিতে পারেন। এটাতে আপনার পায়খানা ক্লিয়ার হয়ে যাবে। আবার আপনি একটু কিছু ল্যাক্সেটিভ বা পায়খানা যেন সহজেই বের হয়ে যায় সেটার জন্য কিছু সিরাপ পাওয়া যায়, ল্যাক্টোলোজ নামে পরিচিত, এটা আপনি একটু খেয়ে নিতে পারেন। সাধারণত আমরা বলি যে রাতের বেলা 3 চামচ বা 4 চামচ খেয়ে নিলে। তো একটা জিনিস আমরা সবসময় সতর্ক থাকবো যে ইমার্জেন্সিতে ঠিক আছে, অল্প কিছুদিন ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন আমরা কখনো এটা খাওয়া থেকে আমরা বিরত থাকবো। আরেকটি জিনিস খেয়াল রাখবেন, যে যদি এমন হয় যে 1 সপ্তাহ হয়ে গেছে আপনার টয়লেট ক্লিয়ার হয়নি, এটা কিন্তু আমরা অধিকাংশ সময় বলি যে এটা একটু ইমার্জেন্সি হয়ে যায় এবং এটা ম্যানেজমেন্টের জন্য আপনি হাসপাতালে চলে গেলে ভালো হয়, যে ওরা এনেমা দেয়, এনেমা দিয়ে আপনার এই বাথরুমটা ক্লিয়ার করে দিবে। তো এখন আসা যাক যে এই কোষ্ঠকাঠিন্য যেন না হয় এবং যাদের হয়েছে, অর্থাৎ উভয় ক্ষেত্রে আমাদের করণীয় বর্জনীয়গুলো কী। প্রথমে আসা যাক যে কি খাবেন না। যে ফাস্টফুড বর্জন করুন, কোনো প্রকার ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকুন। অতিরিক্ত ঝাল, ভাজা পোড়া, অতিরিক্ত তেল দিয়ে রান্না করা যেগুলো খাবার আছে, যেমন সিঙ্গাড়া, সমোচা ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকুন। প্রিজারভেটিভ আছে, অর্থাৎ কৌটায় অনেক দিন ধরে সংরক্ষণ করা হয়, খাওয়া থেকে বিরত থাকুন। কেক এবং পেস্ট্রি এগুলোতে কিন্তু তেল দেওয়া হয়, এগুলো খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন। কিছু খাবার আছে যেটা খারাপ না, কিন্তু যাদের কোষ্ঠকাঠিন্য আছে সেটা গ্রহণ করার ব্যাপারে পরিমিতি বজায় রাখাটা জরুরি এবং কিছু কিছু ক্ষেত্রে বাদ দিতেও পারেন। যেমন গরুর মাংস, ভাঙতে অনেক পানির প্রয়োজন হয়, যে কারণে দেখা যায় যে অনেক সময় এই গরুর মাংস খেলে আপনার কোষ্ঠকাঠিন্য থেকে যেতে পারে বা কোষ্ঠকাঠিন্য থেকে নিরাময়টা কঠিন হয়ে যেতে পারে। তারপর মুরগির মাংস আপনি খাবেন, কিন্তু পরিমিতির মধ্যে। আমরা বলি যে সপ্তাহে 1 দিন বা 2 দিন। কেউ কেউ বলেন যে ডিম সিদ্ধ খেলে তার কোষ্ঠকাঠিন্য হয়, এমন অবস্থায় ডিম সিদ্ধ খাওয়াটা একটু কমিয়ে আনতে পারেন। তারপর হচ্ছে কি, কফি এবং চা খেতে পারেন, অসুবিধা নেই, কিন্তু পরিমিতির মধ্যে। আর কফির ব্যাপারে দেখা গেছে যে কফি খেলে কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনাটা অনেক বেড়ে যায়, কারণ এই দুটোই কিন্তু আপনার শরীর থেকে পানি বের করতে সাহায্য করে। ফলে ডিহাইড্রেট হলে, বিশেষ করে কোলনতে যদি পানি সাফিসিয়েন্ট না থাকে, আপনার কোষ্ঠকাঠিন্য ডেভেলপ করতে পারে। এবার আসা যাক কী খাবেন ও কী করবেন। প্রথমত সকালে ঘুম থেকে ওঠার পরেই যেটা করবেন, 2 থেকে 3 গ্লাস পানি, যতটুকু সম্ভব অ্যাটলিস্ট 2 গ্লাস, ঊর্ধ্বে 3 থেকে 4 গ্লাস পানি আপনি খেতে পারেন। খাবেন কি, একটু লেবুর রস চিপে যদি দিতে পারেন, একটা লেবুর রস চিপে দিয়ে দিবেন, দিয়ে খেয়ে ফেলবেন। 5 মিনিট একটু হাঁটাহাঁটি করবেন, এরপর বঙ্গাসনে বসে থাকবেন 5 থেকে 15 মিনিট। বঙ্গাসন কি, এটা আমাদের ভিডিও লিঙ্কে দেওয়া থাকবে, একটু দেখে নেবেন। এরপর দেখবেন খুব সহজেই আপনার কিন্তু টয়লেট পাস হয়ে যাচ্ছে। তারপর কি, সাদা আটার রুটির বদলে বা সাদা চালের ভাতের বদলে চেষ্টা করবেন লাল চালের ভাত, লাল আটার রুটি খেতে, কারণ এতে ফাইবার থাকে বেশি। সারাদিন 2.5 থেকে 3 লিটার পানি খাবেন, এইটা খুব গুরুত্বপূর্ণ, পানি খাওয়াটা। তো ফাইবার এবং পানি, এ দুটো হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য যেন না হয় এবং যাদের হয়ে গেছে তাদের নিরাময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং শাকসবজি খাবো, বেশি বেশি করে শাকসবজি। এবং যখনই আমরা মুরগির মাংস খাবো বা একটু মাংস খাবো, তাতে মানে সবজির পরিমাণটা বেশি রাখবো, সালাদের পরিমাণটা একটু বেশি রাখার চেষ্টা করব। তাছাড়া মৌসুমি ফল খেতে পারেন, এবং এর মধ্যে মহা ওষুধ হিসাবে কাজ করবে আপনার পাকা পেঁপে। একটু পাকা পেঁপে রাখার চেষ্টা করবেন, যে পাকা পেঁপেটা প্রতিদিন একটু খাওয়ার চেষ্টা করব আমরা। এটা কিন্তু খুব হেল্পফুল হয় বাথরুম ক্লিয়ার করার জন্য। রাতে নিয়মিত একটু টক দই খেতে পারেন, এবং ঘুমের আগে
আপনারা নিয়মিত একটু ইস্পাগুলা হাস্ক বা ইসুপকুলের ভুসি এটা খেতে পারেন। তবে একটু খেয়াল রাখবেন এটা যেন ঘুমের অ্যাটলিস্ট 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা আগে হয়। সাধারণত 2 চামচ 1 গ্লাস পানিতে মিশিয়ে খাবেন, হালকা গরম পানি আপনি দিতে পারেন এবং চেষ্টা করবেন যে একটু ঘুঁটা দিয়ে সাথে সাথে খেয়ে ফেলার, জমতে দিবেন না। শরবত হিসাবে কোষ্ঠকাঠিন্য হলে বেস্ট কি, বেলের শরবত। বেলের শরবত খাবেন, তাহলে কি হবে, পেটও ঠান্ডা থাকবে। দেখবেন যে ওই বেলের শরবতটা করে কি, যে পুরো যে আপনার অন্ত্র আছে অন্ত্রটাকে একটু পিচ্ছিল করে দেয়, ফলে কিন্তু আপনার এই মানে বাথরুম হতেও এটা খুব সহায়তা করবে আপনাদেরকে। এগুলো খাবার পর্ব। এবার আসা যাক আরও কিছু জিনিস যেগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এক হচ্ছে হাঁটাহাঁটি, খুবই গুরুত্বপূর্ণ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং কোষ্ঠকাঠিন্য থেকে বেঁচে থাকার জন্য এবং কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য হচ্ছে হাঁটাহাঁটি। এক তো হচ্ছে আমরা জানি যে হাঁটাটা আমরা সবসময় হাঁটতে বলি, যে প্রতিদিন আপনি 40 মিনিট থেকে 1 ঘন্টা আপনি হাঁটবেন এবং এটা জোরে জোরে হাঁটতে বলি আমরা। আরেকটা হাঁটা কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে খাবার পরে। খাবার পরে আপনি 5 মিনিট বা 10 মিনিট একটু বিশ্রাম নেবেন বা একটু বজ্রাসনে বসবেন, খুব ভালো হয় যদি বজ্রাসনে বসতে পারেন। বজ্রাসনে বসার পরে আপনি কি করবেন, আপনি হাঁটবেন। কতক্ষণ, 15 থেকে 20 মিনিট। এবং হাঁটাটা তখন কীরকম হবে, তখন কিন্তু জোরে হাঁটা না, তখন রিল্যাক্স হাঁটা। তারপর হচ্ছে যে নিয়মিত বজ্রাসন ও বঙ্গাসন চর্চা করুন এবং আরও কিছু যোগব্যায়াম আছে, এগুলো করতে পারেন। আসলে যোগব্যায়ামের ব্যাপারে আমরা স্বাভাবিকভাবে অনেকে ভয় পাই যে এটা কঠিন। এটার জন্য কি করবেন, একটু আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনের একটা প্রকাশনা আছে যে রোগ নিরাময়ে কোয়ান্টাম ব্যায়াম ও সৌন্দর্যচর্চা, এই বইটি থেকে দেখে নেবেন। আলাদা করে হাইলাইট করা আছে যে কোষ্ঠকাঠিন্যে কোন যোগব্যায়ামগুলো করতে হবে, এগুলো একটু নিয়মিত প্র্যাকটিস করবো আমরা। আরও সহজ করে দিচ্ছি, আপনারা করবেন কি, কোয়ান্টাম ম্যাথডের যে ওয়েবসাইট আছে সেখানে ঢুকবেন, ইয়োগা সেকশনে গেলে যে কোন রোগে কী ইয়োগা, কোন ইয়োগাগুলো কোন রোগ হলে করবেন সেটার একটা আলাদা সেকশনই আছে, আপনারা খুব সহজেই এখান থেকে দেখে নিতে পারেন। হাই কমোড ব্যবহারটা বর্জন করতে হবে। হ্যাঁ, এটার কথা বললে অনেকেই ভাবেন যে হ্যাঁ হাই কমোড ইউজ করবো না, আমি কি মডার্ন। আসলে হাই কমোড যারা ইউজ করবেন তাদের যাদের এখনও কোষ্ঠকাঠিন্য হয়নি এবং পেটের পীড়া হয়নি, তাদের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে হাই কমোড যারা এখনও ব্যবহার করে যাচ্ছেন অথচ কোষ্ঠকাঠিন্য আছে, আপনাদের কোষ্ঠকাঠিন্য সারাটা খুব কঠিন। তো করব কি, আমরা হাই কমোড ব্যবহারটা বর্জন করব। আমরা কি ইউজ করব, আমরা প্যান ইউজ করব। অবশেষে খেয়াল রাখবেন, এটাও খুব গুরুত্বপূর্ণ, যে প্রচুর তথ্যপত্র এবং রিসার্চের মাধ্যমে যেটা জানা গিয়েছে যে ক্রমাগত দুশ্চিন্তায় যখন কেউ থাকে তখন কি হয়, আমাদের যে খাদ্যনালী এবং আমাদের ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র এগুলোর কিন্তু স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং এর ফলে চিকিৎসা বিজ্ঞানীরা যেটা বলছেন যে এর ফলে আপনার আইবিএস হতে পারে, যে দীর্ঘমেয়াদী ডায়রিয়া ও দীর্ঘমেয়াদী কনস্টিপেশন বা দীর্ঘমেয়াদী এই আপনার কোষ্ঠকাঠিন্য হতে পারে। তো আমরা এই যে ক্রমাগত দুশ্চিন্তা থেকে বের হয়ে আসতে হবে এবং এর জন্য মহা ওষুধ হচ্ছে কি, মহা ওষুধ হচ্ছে আমরা সবসময় বলি যে মেডিটেশন। আমরা নিয়মিত মেডিটেশন করব এবং ক্রমাগত দুশ্চিন্তা থেকে বের হয়ে আসব। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে এবং আপনাদের পছন্দের যদি কোনো বিষয় সম্বন্ধে আপনারা জানতে চান, তাহলে আমাদের নিচের কমেন্ট সেকশানে আপনি লিখে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নিয়মিত মেডিটেশন করুন, টোটালি ফিট থাকুন। খোদা হাফিজ।